রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। চলতি মাসে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশের পাইলটরা, প্রশিক্ষণ নেবেন F-17 ফাইটার জেট পরিচালনা সহ ভারত ও মিয়ানমারে সম্ভাব্য আগ্রাসন মোকাবেলার কৌশল সম্পর্কে 4000-এর অধিক শক্তিশালী অ্যান্টি ট্যাঙ্ক মাইন কেনার দরপত্র আহ্বান বাংলাদেশ সেনাবাহিনীর। প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন সংযোজন। ভারতের ছত্তিশগড়ে যুদ্ধে নিহত 12 মাওবাদী ও 3 ভারতীয় পুলিশ। চলতি মাসেই উচ্চতর প্রশিক্ষণের জন্য পাকিস্তান যাচ্ছে বাংলাদেশের পাইলটদের একটি দল। এর সাথে থাকবে কারিগরি বিশেষজ্ঞরা। তারা প্রশিক্ষণ নেবেন পাকিস্তানের তৈরি F-17 ফাইটার জেট পরিচালনা সহ ভারত ও মিয়ানমারের সম্ভাব্য আকাশ আগ্রাসন মোকাবেলার আধুনিক কৌশল সম্পর্কে। এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতার অধিকারী পাকিস্তানের পাইলটরা এবং বাংলাদেশের পাইলটরা জানবেন তাদের কাছ থেকে এ বিষয়ে। পাকিস্তানের দেওয়া প্রস্তাব গ্রহণ করে বাংলাদেশ পাকিস্তানে পাইলট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। 1971 সালে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর এই প্রথম বাংলাদেশের পাইলটরা পাকিস্তান যাচ্ছেন প্রশিক্ষণের জন্য। এই ঘটনাকে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ সামরিক সমীকরণের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ একটি ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন খবরে। বাংলাদেশে ও পাকিস্তানের সেনা সূত্র উল্লেখ করে ডিফেন্স সিকিউরিটি এশিয়া সহ সমরাস্ত্র সংক্রান্ত কয়েকটি গণমাধ্যম প্রকাশ করেছে এ তথ্য। গত 20 নভেম্বর পাকিস্তান আর্মি ঘোষণা দেয় একটি বন্ধু দেশের কাছে তারা উল্লেখযোগ্য সংখ্যক F-17 ফাইটার জেট বিক্রির প্রাথমিক চুক্তি করেছে। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশ পাকিস্তান থেকে কিনতে যাচ্ছে যুদ্ধ বিমান। এবার চলতি মাসেই বাংলাদেশের পাইলটদের পাকিস্তান যাত্রার খবর পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার খবরকে আবারও নিশ্চিত করল। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণের জন্য পাকিস্তানের দেওয়া প্রস্তাবের মধ্যে রয়েছে বিমান পরিচালনায় উচ্চতর প্রশিক্ষণ, কারিগরি রক্ষণাবেক্ষণ কৌশল এবং বঙ্গোপসাগর ও মিয়ানমার কেন্দ্রিক হুমকি মোকাবেলায় আধুনিক কারিগরি নির্দেশনা। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তান প্রশিক্ষণ প্যাকেজে খুবই সাশ্রয়ী রাখা হয়েছে বাংলাদেশের জন্য। খুবই কম খরচে বাংলাদেশের পাইলটরা আধুনিক ও বাস্তব ভিত্তিক কমব্যাট প্রুভেন প্রশিক্ষণ পাবেন। পাকিস্তানের পাইলটদের রয়েছে বাস্তব ভিত্তিক অনেক যুদ্ধের অভিজ্ঞতা। তারা সেই অভিজ্ঞতা শেয়ার করবে বাংলাদেশের পাইলটদের। পাকিস্তানের মুশাফ বিমান ঘাঁটি এবং পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে প্রশিক্ষণ নেবেন বাংলাদেশের পাইলটরা। এই দুটি ঘাঁটিতে পাকিস্তান ব্যবহার করে F-17 ফাইটার জেট অপারেশন, মিশন পরিকল্পনা এবং উইপন্স সিমুলেশন প্রশিক্ষণের জন্য। বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণের জন্য যেসব বিষয় শিডিউলে রয়েছে সেগুলো হলো বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ কমব্যাট ডক্ট্রিন, সুপারসনিক ইন্টারসেপশন ট্রেনিং, মাল্টিরোল স্ট্রাইক কোঅর্ডিনেশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সার্ভাইভেলিটি মডিউলস, সিমুলেটর বেসড F-17 ব্লক মিশন রিহার্সাল। আরও রয়েছে অ্যাভিওনিক্স রাডার ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ এবং অ্যাডভান্সড উইপন্স এমপ্লয়মেন্ট ইন মেরিটাইম এনভায়রনমেন্টস। প্রকাশিত খবরে বলা হয়েছে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধিতে পাকিস্তান খুবই আগ্রহী। পাকিস্তানের লক্ষ্য ভারত ও মিয়ানমারের আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশকে শক্তিশালী করে তোলা। এতে পাকিস্তানেরই লাভ। এর মাধ্যমে তারা ভারতকে ব্যস্ত রাখতে পারবে পূর্ব সীমান্তে। বাংলাদেশের হুমকি মোকাবেলায় বৃদ্ধি পাবে ভারতের সামরিক ব্যয়। অপরদিকে ভারত ও মিয়ানমারের অব্যাহত হুমকি মোকাবেলায় বাংলাদেশের পক্ষেও পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের আর কোনো বিকল্প নেই। সমর বিশ্লেষকদের মতে ভারত বা মিয়ানমারের যে কোনো আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসেবে সবার আগে কাছে পাবে পাকিস্তানকে। সে কারণে বাংলাদেশের উচিত পাকিস্তানের সাথে শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক তৈরি করা। এটাই হবে ভারতকে শিক্ষা দেওয়ার উপযুক্ত পদক্ষেপ। বাংলাদেশ পাকিস্তান যদি নিবিড় প্রতিরক্ষা সম্পর্ক তৈরি করে তাহলে বাংলাদেশকে নতজানু করে রাখার ভারতের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। 7 সিস্টার্সের নিরাপত্তায় ঘুম হারাম হয়ে যাবে ভারতের। বাংলাদেশের প্রতি পাকিস্তানের আগ্রহের অংশ হিসেবে তারা বাংলাদেশের পাইলটদের খুবই সাশ্রয়ী খরচে প্রশিক্ষণের অফার দিয়েছে, যা ভারত ও পশ্চিমা যে কোনো দেশে প্রশিক্ষণ ব্যয়ের তুলনায় নামে মাত্র। এই প্রশিক্ষণ দুই দেশের প্রতিরক্ষা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। বাংলাদেশের একাধিক সেনা কর্মকর্তারা বলেছেন পাকিস্তানের সাথে অতীতের তিক্ততা মনে জিয়ে রাখার দিন শেষ হয়ে গেছে। বাংলাদেশের নিজের স্বার্থেই এখন পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই। বাংলাদেশ 4210টি শক্তিশালী অ্যান্টি ট্যাঙ্ক মাইন কেনার দরপত্র আহ্বান করেছে।
এসব অ্যান্টি ট্যাঙ্ক মাইন বসানো হবে সীমান্ত এলাকায় শত্রু বাহিনীর সম্ভাব্য প্রবেশ পথে। সীমান্তে এসব ট্যাঙ্ক বসানো থাকলে ভারত বা মিয়ানমারের পক্ষে বাংলাদেশে স্থল অভিযান ধ্বংসাত্মক রূপ নেবে। কারণ শত্রু বাহিনী ট্যাঙ্ক নিয়ে প্রবেশের পর এইসব মাইনের ওপর দিয়ে অতিক্রম করার সাথে সাথে বিস্ফোরণে ধ্বংস হবে ট্যাঙ্ক সহ যে কোনো ভারী সাজোয়াজান। তবে সাধারণ মানুষ এসব ট্যাঙ্কের ওপর দিয়ে চলাচল করলে বিস্ফোরণ ঘটবে না। ট্যাঙ্কের মতো ভারী কোনো কিছুর চাপ সৃষ্টি ছাড়া এসব মাইন বিস্ফোরিত হবে না। অ্যান্টি ট্যাঙ্ক মাইন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। সম্প্রতি ইউক্রেন রাশিয়ার অনেক ট্যাঙ্ক ধ্বংস করেছে অ্যান্টি ট্যাঙ্ক মাইনের সাহায্যে। প্রথমে অ্যান্টি ট্যাঙ্ক মাইনে বিস্ফোরণের পরও যদি কোনো ট্যাঙ্ক পুরোপুরি ধ্বংস না হয়, তখন জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে ইউক্রেন ধ্বংস করেছে রাশিয়ার ট্যাঙ্ক সহ বিভিন্ন সাজোয়াজান। বাংলাদেশও অ্যান্টি ট্যাঙ্ক মাইনের পাশাপাশি সংগ্রহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। ভারতের ছত্তিশগড়ের বিজাপুরের গভীর জঙ্গলে বৃহস্পতিবারের যুদ্ধে নিহত হয়েছে 12 মাওবাদী নেতা ও 3 ভারতীয় সেনা। ভারতীয় সেনার দাবি 2025 সালের যুদ্ধে ভারতীয় সেনার হাতে 275 জন মাওবাদী যোদ্ধা নিহত হয়েছে। গত মাসে আলুরি সীতামারা অঞ্চলে ভারতীয় বাহিনীর হামলায় নিহত হয়েছেন মাওবাদী কমান্ডার মাধবী হিতমা। ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার আগামী বছর 31 মার্চের মধ্যে গোটা ভারত থেকে মাওবাদীদের নির্মূলের অঙ্গীকার করে বর্তমানে তাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ভারতের চীনপন্থী মাওবাদীদের লক্ষ্য যুদ্ধের মাধ্যমে ভারতের কেন্দ্রীয় ক্ষমতা দখল করে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলের কমপক্ষে বিভিন্ন রাজ্যের 180টি জেলায় রয়েছে মাওবাদীদের ব্যাপক প্রভাব। তবে বর্তমানে বিজেপি সরকারের দাবি গত 1 বছরের বেশি সময় ধরে চলমান মাওবাদী অভিযানের ফলে তাদের প্রভাব এখন মাত্র 3টি জেলায় সীমাবদ্ধ হয়ে গেছে। ভারতের মাওবাদী আন্দোলন নকশালবাদী আন্দোলন নামেও পরিচিত। 1967 সালে পশ্চিমবঙ্গের নকশালবাড়ি থেকে এই আন্দোলনের শুরু। কৃষক বিদ্রোহ থেকে এই আন্দোলনের সূত্রপাত হলেও পরবর্তীতে এটি সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। চারু মজুমদার ও কানু সানাল এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন শুরুতে। 2000 সালের পর থেকে ভারতের নিরাপত্তা বাহিনীর সাথে যুদ্ধে 4000-এর অধিক মাওবাদী এবং 2500-এর অধিক ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড মাওবাদীদের প্রধান ঘাঁটি। এসব জেলা ভারতের রেড করিডোর নামে পরিচিত। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ভারতের 3 ভাগের 1 ভাগ এলাকায় রয়েছে মাওবাদীদের প্রভাব। চীন হলো ভারতের চিরশত্রু দেশ, কিন্তু সেই চীনা মাওবাদী নেতা মাও সে তুংয়ের আদর্শে ভারতের সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য চলছে মাওবাদী সশস্ত্র আন্দোলন, যা ভারতের বুকে জ্বলছে তুষের আগুনের মতো। ইসরায়েল থেকে অ্যারো 3 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ডেলিভারি পেয়েছে জার্মানি। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন থেকে রক্ষার জন্য জার্মানি ইসরায়েল থেকে সংগ্রহ করেছে এই মিসাইল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এই তথ্য প্রকাশ করে। 2023 সালে জার্মানি ইসরায়েলের অ্যারো 3 মিসাইল সিস্টেম কেনার জন্য $4 বিলিয়ন চুক্তি করে। ইসরায়েলের অ্যারো 3 একটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে পারে অ্যারো 3। এর পাল্লা 1500 মাইল। এমনকি অ্যারো 3 মহাকাশে স্যাটেলাইটের ক্ষেত্রেও একটি হুমকি। অ্যারো 3 মিসাইল ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র নির্মাতা বোয়িং এর সাথে যৌথভাবে নির্মাণ করে। ইরানের আক্রমণ মোকাবেলায় ইসরায়েল 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে। আয়রন ডোম, ডেভিড সিলিং এবং অ্যারো 3 মিসাইলের মাধ্যমে গড়ে তোলা হয়েছে এই নিরাপত্তা বেষ্টনী। গত জুন মাসে ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের ব্যালিস্টিক মিসাইল আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যারো 3 মিসাইল সিস্টেম। ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে ইসরায়েলের গোলানি ব্রিগেডের 3 সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। একই ঘটনায় গাজা ডিভিশনের আরও একজন সেনা মাঝারি মাত্রার আঘাত পেয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। দখলদার বাহিনীর দাবি, পূর্ব রাফার একটি সুড়ঙ্গ থেকে উঠে আসা প্রতিরোধ যোদ্ধাদের একটি দলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের সময় সেনাদের আহত হওয়ার এই ঘটনা ঘটে। এর আগে ইসরায়েলের চ্যানেল 14 রাফা এলাকায় ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে তীব্র গোলাগুলির খবর জানায়। ইসরায়েলি আর্মি রেডিও এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে
সেনাদের হাতে 2 ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন, আর তৃতীয় যোদ্ধা ইসরায়েলের একটি সাজোয়া যান লক্ষ্য করে এক্সপ্লোসিভ ডিভাইস স্থাপন করে আবার সুড়ঙ্গে ফিরে যান। একই সূত্র অনুযায়ী রাফার একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা 3 সদস্যের একটি দল ইসরায়েলি বাহিনীর দিকে একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলও নিক্ষেপ করে। আল জাজিরার প্রতিবেদক জানান, রাফার পূর্ব দিকে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার অবতরণ করেছে। তিনি ইসরায়েলি গণমাধ্যম ওয়াল্লার বরাতে জানান, নিরাপত্তা সূত্রের দাবি একটি ইসরায়েলি বাহিনী অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হলে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তারা সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি গণমাধ্যম দাবি করে আসছে, রাফা এলাকায় আটকে পড়া সব প্রতিরোধ যোদ্ধাকে নির্মূল করা হয়েছে। তবে পূর্ব রাফায় সংঘর্ষ ও অভিযানের ধারাবাহিকতা সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। এদিকে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে হামাস ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিও বারবার লঙ্ঘন করছে ইসরায়েল। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত 591 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এতে গত রোববার পর্যন্ত প্রায় 357 জন ফিলিস্তিনি নিহত এবং 903 জন আহত হন। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি সামরিক আগ্রাসনে এ পর্যন্ত 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় 1,71,000 মানুষ আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই শিশু ও নারী। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বেরিয়ে যেতে রাফা ক্রসিং খুলে দেওয়ার বিষয়ে ইসরায়েলের দাবি সরাসরি অস্বীকার করেছে মিশর। বুধবার মিশরীয় প্রেসিডেন্সির অধীনস্থ স্টেট ইনফরমেশন সার্ভিস জানিয়েছে, এ নিয়ে ইসরায়েলের সঙ্গে মিশরের কোনো ধরনের চুক্তি হয়নি। সার্ভিসের প্রধান দিয়া রাশওয়ান আল জাজিরাকে বলেন, সংকটের শুরু থেকে মিশরের অবস্থান অপরিবর্তিত। তা হলো, ফিলিস্তিনিদের যে কোনো ধরনের বাস্তুচ্যুতি, স্বেচ্ছায় হোক বা জোরপূর্বক, তা মিশর কখনো মেনে নেবে না, কারণ এটি ফিলিস্তিনিদের অধিকার ধ্বংস করার শামিল। পাশাপাশি মিশরের জাতীয় নিরাপত্তার প্রতি যে কোনো ধরনের হুমকিও রেড লাইন হিসেবে বিবেচিত। রাশওয়ান জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা, যা মিশর, কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের গ্যারান্টিতে চলছে, তাতে মিশরের অবস্থান পরিবর্তন হয়নি। ট্রাম্প পরিকল্পনার 12তম ধারা অনুযায়ী গাজার কোনো বাসিন্দাকে স্বেচ্ছায় বা জোর করে বাস্তুচ্যুত করা যাবে না এবং কেউ স্বেচ্ছায় গেলেও তার ফিরে আসার অধিকার অক্ষুণ্ণ থাকবে। রাশওয়ান বলেন, মিশর এই নীতি অনুসরণ করছে। তিনি জোর দিয়ে বলেন, রাফা ক্রসিং খুলে ফিলিস্তিনিদের বেরিয়ে যাওয়ার বিষয়ে যে সমন্বয়ের কথা বলা হচ্ছে তা মিথ্যা এবং ভবিষ্যতেও এই ধরনের সমন্বয় হবে না, কারণ গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার যে কোনো চেষ্টা মিশর বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে। এর আগে বুধবার ইসরায়েল ঘোষণা দেয়, রাফা ক্রসিং অদূর ভবিষ্যতে গাজা উপত্যকার বাসিন্দাদের মিশরে চলে যাওয়ার জন্য খুলে দেওয়া হবে। ইসরায়েলি সামরিক সংস্থা সিওগ্যাট জানায়, এই প্রক্রিয়া মিশরের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলের নিরাপত্তা অনুমোদন ও ইউরোপীয় ইউনিয়ন মিশনের তত্ত্বাবধানে চালানো হবে, যেমনটি 2025 সালের জানুয়ারিতে কার্যকর ছিল। সিওগ্যাট দাবি করে, এই সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তি ও রাজনৈতিক নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারাবন্দী ফিলিস্তিনি নেতা মারওয়ান বারগুতির মুক্তি দাবি করে তার আইনি অধিকার বঞ্চনার নিন্দা জানিয়েছেন 200 জনেরও বেশি বিশ্ববরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যাদের মধ্যে লেখক, অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী এবং ক্রীড়া তারকা রয়েছেন। এক খোলা চিঠিতে তারা লিখেছেন, মারওয়ান বারগুতির অব্যাহত কারাবাস, তার প্রতি সহিংস আচরণ এবং আইনি অধিকার বঞ্চনা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। তাকে মুক্ত করতে সক্রিয় ভূমিকা নিতে জাতিসংঘ ও সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এসব ব্যক্তিত্ব। এই খোলা চিঠি যারা লিখেছেন তাদের মধ্যে রয়েছেন লেখক মার্গারেট অ্যাটউড এবং ফিলিপ পলোমেন, অভিনেত্রী টিলডা সুইন্টন, অভিনেতা মার্ক রাফালো, গায়ক পল সাইমন এবং অ্যানি লেনক্স এবং সাবেক ফুটবলার গ্যারি লিনেকার। ফিলিস্তিনি ম্যান্ডেলা নামে পরিচিত 66 বছর বয়সী বারগুতি ফাতা আন্দোলনের শীর্ষ নেতা। 2002 সাল থেকে তিনি ইসরায়েলি কারাগারে 5টি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন। দ্বিতীয় ইন্তিফাদার সময়ের অভিযোগের ভিত্তিতে তাকে এই দণ্ড দেওয়া হয়। ফ্রি মারওয়ান বারগুতি ক্যাম্পেইনের তথ্য অনুযায়ী তিনি 2 দশকেরও বেশি সময় ধরে অন্যায়ভাবে বন্দী এবং এমন এক আদালত থেকে দণ্ডপ্রাপ্ত যাকে তিনি বৈধ বলে স্বীকার করেন না। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়, বারগুতির মুক্তির দাবিতে আন্তর্জাতিক ক্যাম্পেইন এরই মধ্যে গতি পেয়েছে। গত সপ্তাহান্তে বিশ্বের বিভিন্ন দেশে একই সময়ে তার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সর্বশেষ যুদ্ধবিরতির সময় বন্দি বিনিময় আলোচনায় বিভিন্ন পক্ষ তার মুক্তি দাবি করলেও ইসরায়েল তাতে রাজি হয়নি। বন্দি অধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী ইসরায়েলের কারাগারে বারগুতি প্রহরীদের হামলার শিকার হন এবং তার একাধিক পাঁজরের হাড় ভেঙে গেছে। গত আগস্টে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামান বেন গাভির বারগুতির সেইলে ঢুকে তাকে হুমকি দেন।
তার পরিবার জানায় এতে বারগুতির জীবন নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ইসরায়েলি চ্যানেল 7 প্রকাশিত ভিডিওতে দেখা গেছে হুমকির সময় বারগুতি অত্যন্ত দুর্বল এবং ক্ষীণকায় ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে। 10 অক্টোবর এই যুদ্ধবিরতি শুরু হলেও প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। সর্বশেষ বুধবার সন্ধ্যায় খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের ওপর বিমান ও কামান হামলা চালিয়ে অন্তত 5 জনকে হত্যা করেছে দখলদাররা। ইসরায়েলের দাবি, তাদের সেনাদের ওপর হামলা চালানোর পর হামাসের সদস্যদের লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাদের ওপর কথিত হামলার বিষয়ে ট্রাম্প বলেন, আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন। সম্ভবত কিছু মানুষ মারা গেছেন, কিন্তু যুদ্ধবিরতি ভালো চলছে। মধ্যপ্রাচ্যে শান্তি চলছে, কিন্তু সাধারণ মানুষ এটি বোঝে না। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপও এগিয়ে চলেছে। এটি শিগগিরই কার্যকর হবে। আনুষ্ঠানিকভাবে হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের চুক্তি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে কিছু মেকানিজম ঠিক করেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ধাপ শুরু হলে গাজার সরকারের নিয়ন্ত্রণ নেবে একটি টেকনোক্রেট সরকার। তাছাড়া হামাসের পরিবর্তে নিরাপত্তার দায়িত্ব নেবে আন্তর্জাতিক বাহিনী। বাইরের শাসনের মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ করা কিংবা শৃঙ্খলা রক্ষার নামে ইসরায়েলকে সহযোগিতার এই উদ্যোগ প্রত্যাখ্যান করেছে হামাস। লেবানন ও ইসরায়েলের সীমান্ত শহর নাকৌরায় অনুষ্ঠিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির বৈঠকে দুই দেশের বেসামরিক প্রতিনিধিরা অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 4 দশকেরও বেশি সময় পর দুই দেশের মধ্যে এটি প্রথম সরাসরি আলোচনা। বুধবার লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম জানান, নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আরও বিস্তৃত আলোচনায় যেতে প্রস্তুত আছে বৈরুত। তবে এটি কোনো শান্তি আলোচনা ছিল না। তার মতে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি শান্তি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। নাওয়াফ জানান, লেবাননের দিক থেকে এই আলোচনার লক্ষ্য হল শত্রুতার অবসান, লেবাননের বন্দীদের মুক্তি নিশ্চিত করা ও দেশটির ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার। প্রধানমন্ত্রী বলেছেন, লেবানন 2002 সালের আরব শান্তি উদ্যোগের প্রতি অঙ্গীকারবদ্ধ, যেখানে 1967 সালে দখল করা ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের কথা বলা আছে। ইসরায়েলের সঙ্গে আলাদা কোনো শান্তি চুক্তি করার ইচ্ছা লেবাননের নেই বলেও উল্লেখ করেন তিনি। নাওয়াফ মনে করেন, বেসামরিক দূতের আলোচনায় অংশগ্রহণের বিষয়টি উত্তেজনা প্রশমনে সহায়ক হতে পারে। কমিটি প্রায় 3 ঘন্টা লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমান্ত রেখা সংলগ্ন এলাকায় বৈঠকটি করে। বৈঠক শেষে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে আলোচনায় বেসামরিক প্রতিনিধিদের সংযুক্ত হওয়াকে টেকসই বেসামরিক ও সামরিক সংলাপ প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে অস্থির থাকা এই সীমান্তে শান্তি প্রতিষ্ঠার আশা করছে কমিটি। 2024 সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হওয়া যুদ্ধবিরতির তদারকির পাশাপাশি কমিটির কাজের পরিধি আরও বিস্তৃত করার জন্য যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে দুই পক্ষকে আহ্বান জানিয়ে আসছে। গত মাসে লেবাননের রাজধানীতে ইসরায়েলি বিমান হামলাকে কেন্দ্র করে যখন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, তখন এই বৈঠক অনুষ্ঠিত হলো। ওসমানীয় খিলাফতের পতন ও লুসান চুক্তি মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। প্রায় 6 শতাব্দী ধরে মুসলিম বিশ্বের রাজনৈতিক ও ধর্মীয় ঐক্যের প্রতীক হিসেবে টিকে থাকা ওসমানীয় সাম্রাজ্য 1924 সালে বিলুপ্ত হয়। তার আগে 1923 সালের 24 জুলাই সুইজারল্যান্ডের লুসান শহরে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেটি আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের জন্মের আন্তর্জাতিক স্বীকৃতি দেয় এবং একসঙ্গে পুরনো ইসলামী শাসন ব্যবস্থার অবসান ঘটায়। এই দুটি ঘটনার মধ্য দিয়ে ইসলামী বিশ্বের রাজনীতি, সংস্কৃতি ও চিন্তাধারায় যে গভীর পরিবর্তন আসে, তা আজও প্রভাব ফেলছে। উসমানীয় সাম্রাজ্য 13শ শতাব্দীর শেষ দিকে আনাতোলিয়ার ওসমান গাজীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। 1517 সালে মিশরের মামলুকদের পরাজিত করার পর ওসমানীয় সুলতান সেলিম প্রথম খলিফার উপাধি লাভ করেন এবং তখন থেকেই ইসলামী বিশ্বের ধর্মীয় নেতৃত্ব ওসমানীয় সুলতানদের হাতে কেন্দ্রীভূত হয়। খিলাফত শুধু রাজনৈতিক ক্ষমতার প্রতীক ছিল না, এটি ছিল মুসলিম ঐক্যের প্রতীকও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সাম্রাজ্যের অভ্যন্তরে দুর্নীতি, প্রশাসনিক অদক্ষতা ও প্রযুক্তিগত পশ্চাৎপদতা দেখা দেয়। ইউরোপের শিল্প বিপ্লব, বিজ্ঞান ও সামরিক উন্নয়নের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ উসমানীয় রাষ্ট্র ক্রমেই দুর্বল হয়ে পড়ে। 1853 সালে রাশিয়ার জার নিকোলাস প্রথম
উসমানীয় সাম্রাজ্যকে ইউরোপের অসুস্থ মানুষ বলে আখ্যা দেন। তখন থেকেই ইউরোপীয় শক্তিগুলোর চোখে উসমানীয় ভূখণ্ড ছিল ভাগাভাগির একটি সম্ভাব্য শিকার। তানজিমাত সংস্কার 1839 থেকে 1876 সাল পর্যন্ত উসমানীয় নেতাদের শেষ চেষ্টা ছিল রাষ্ট্রটিকে আধুনিক করার, কিন্তু এই সংস্কার পশ্চিমা মূল্যবোধের অনুকরণে তৈরি হওয়ায় ইসলামী ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে। এতে মুসলিম সমাজে এক গভীর বিভাজন সৃষ্টি হয়। একদিকে পশ্চিমাপন্থী আধুনিকতাবাদী শ্রেণী, অন্যদিকে ঐতিহ্যবাদী ধর্মনিষ্ঠ সমাজ। 1908 সালে ইয়ং তুর্ক বিপ্লব এই বিভাজনকে আরও তীব্র করে। তারা রাজতন্ত্রকে সীমিত করতে এবং জাতীয়তাবাদী রাষ্ট্র ব্যবস্থা গড়তে চেয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় ওসমানীয় সাম্রাজ্য জার্মানির মিত্র হিসেবে যুদ্ধে অংশ নেয়, কিন্তু পরাজয়ের পর 1918 সালে মদ্রোজ যুদ্ধবিরতি স্বাক্ষর করতে বাধ্য হয়। 1920 সালের চুক্তি সেভর সাম্রাজ্যের ভূখণ্ডকে প্রায় সম্পূর্ণ ভেঙে দেয়। আরব অঞ্চলগুলো ব্রিটেন ও ফ্রান্সের ম্যান্ডেটে চলে যায়। কুর্দি ও আর্মেনীয় রাষ্ট্র গঠনের প্রস্তাব ওঠে এবং আনাতোলিয়ার অংশ বিদেশি দখলে চলে যায়। এটি তুর্কি জনগণের জাতীয় গর্বে চরম আঘাত হানে। এই প্রেক্ষাপটে মুস্তাফা কামাল আতাতুর্কের আবির্ভাব ঘটে। তিনি 1919 সালে সামসুনে অবতরণ করে তুর্কি জাতীয় মুক্তি আন্দোলনের নেতৃত্ব দেন। আতাতুর্ক একদিকে বিদেশি শক্তির বিরুদ্ধে সামরিক প্রতিরোধ গড়ে তোলেন, অন্যদিকে পুরনো রাজতান্ত্রিক ও ধর্মনির্ভর শাসন ব্যবস্থার বিকল্প হিসেবে আধুনিক প্রজাতান্ত্রিক ধারণা তুলে ধরেন। 1922 সালে তুর্কি জাতীয় সংসদ সুলতানতন্ত্র বিলুপ্ত করে এবং 1923 সালের 29 অক্টোবর তুরস্ক প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। লুজান চুক্তি ছিল এই নতুন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতি। 1923 সালের 24শে জুলাই এই চুক্তিতে তুরস্কের সীমান্ত নির্ধারণ, বিদেশি দখলদারদের প্রত্যাহার এবং পুরনো ঋণ ও আদালত সংক্রান্ত বিদেশি নিয়ন্ত্রণ বাতিল করা হয়। কুর্দি ও আর্মেনীয় রাষ্ট্রের দাবি প্রত্যাখ্যাত হয়। তুরস্কের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয়। এই চুক্তির মাধ্যমে একদিকে আধুনিক জাতিরাষ্ট্রের ধারণা প্রতিষ্ঠিত হয়, অন্যদিকে খেলাফতের ঐতিহ্যবাহী ভিত্তি নড়ে বড়ে হয়ে যায়। যদিও সুলতানতন্ত্র বিলুপ্ত হয়েছিল, খিলাফত তখনও প্রতীকীভাবে টিকেছিল। কিন্তু আতাতুর্ক বিশ্বাস করতেন আধুনিক রাষ্ট্র গঠনের জন্য ধর্মীয় নেতৃত্বের প্রতিষ্ঠান রাষ্ট্রের বাইরে থাকা উচিত। তাই 1924 সালের 3রা মার্চ তুর্কি সংসদ আনুষ্ঠানিকভাবে খিলাফত বিলুপ্ত করে। শেষ খলিফা আব্দুল মজিদ দ্বিতীয়কে নির্বাসনে পাঠানো হয় এবং ধর্মীয় দপ্তরগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। এর ফলে ইসলামী ইতিহাসের এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটে। এই ঘটনার অভিঘাত শুধু তুরস্কেই নয়, পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে। ভারতে মুসলিম নেতারা খিলাফত রক্ষার আন্দোলন শুরু করেছিলেন, যা খিলাফত আন্দোলন নামে পরিচিত। কিন্তু খিলাফত বিলুপ্তির পর সেই আন্দোলন ধ্বংস হয়ে যায়। মিশর, ইরান ও আরব বিশ্বে ইসলামী ঐক্যের ধারণা ভেঙে পড়ে এবং নতুন জাতিরাষ্ট্রের চিন্তা দৃঢ় হতে থাকে। ওসমানীয় খিলাফতের পতনের ফলে মুসলিম বিশ্বের রাজনৈতিক কেন্দ্র হারিয়ে যায়। আগে যেখানে ধর্মীয় নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃত্ব এক ছিল, সেখানে এখন ভৌগোলিকভাবে বিভক্ত স্বাধীন রাষ্ট্রগুলো নিজের নিজের জাতীয় স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ইসলামী ঐক্যের পরিবর্তে জাতীয় পরিচয় প্রধান হয়ে ওঠে। আরব জাতীয়তাবাদ, পাকিস্তান আন্দোলন, ইন্দোনেশিয়া ও মিশরের মুক্তিযুদ্ধ সবই এই নতুন রাজনৈতিক বাস্তবতার সন্তান। তবে আতাতুর্কের আধুনিকরণ সহজ ছিল না। ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য তিনি শিক্ষা, আইন ও সংস্কারে ব্যাপক সংস্কার আনেন। আরবি হরফ বাদ দিয়ে ল্যাটিন বর্ণমালা চালু করা হয়, শরিয়া আদালত বিলুপ্ত করা হয়, নারীদের সামাজিক অংশগ্রহণ বাড়ানো হয়, পশ্চিমা পোশাক ও আইন চালু হয়। এসব পরিবর্তন তুরস্ককে ইউরোপীয় রাষ্ট্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলে, কিন্তু একই সঙ্গে সমাজে বিভাজনও তৈরি হয়। ধর্মনিরপেক্ষ শ্রেণী ও ঐতিহ্যনিষ্ঠ জনগোষ্ঠীর মধ্যে এই দ্বন্দ্ব পরবর্তী 1 শতাব্দী জুড়ে তুরস্কের রাজনীতির মূল চালিকা শক্তি হয়ে থাকে।
লুজান চুক্তির গুরুত্ব শুধু তুরস্কের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য ছিল অসাধারণ। এই চুক্তিতে নির্ধারিত সীমান্তগুলো আজও আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ফেলে। তুরস্ক গ্রিস সম্পর্ক, কুর্দি প্রশ্ন, সাইপ্রাস সমস্যা সবকিছু শিকড় লুজানের ভূ রাজনৈতিক সীমানায়। একই সঙ্গে এই চুক্তি ইউরোপীয় উপনিবেশবাদী শক্তির প্রভাবকেও ধীরে ধীরে ক্ষয় করে দেয়, কারণ তুরস্ক নতুন পশ্চিমা শাসন মেনে নেয়ার পরিবর্তে নিজের সার্বভৌমত্ব ঘোষণা করেছিল। তবে ইতিহাসের গভীরে গেলে দেখা যায় খিলাফতের পতন কেবল একটি সাম্রাজ্যের অবসান নয়, এটি ছিল এক সভ্যতার দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ধর্মনির্ভর রাজনৈতিক ঐক্যের পরিবর্তে জাতি ও রাষ্ট্রভিত্তিক পরিচয়ই হয়ে ওঠে আধুনিক সমাজের মূল কাঠামো। ওসমানীয় খেলাফত মুসলিম সমাজকে এক প্রতীকী ছায়ার নিচে ঐক্যবদ্ধ রেখেছিল। সেই ছায়া হারিয়ে যাওয়ায় আত্মপরিচয়ের সংকট সৃষ্টি হয়। এই সংকটের প্রতিফলন আজও মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে দৃশ্যমান। আতাতুর্কের কামালিজম আধুনিক তুরস্ককে নতুন পথে নিয়ে যায়, কিন্তু এর ফলে ইসলামী ঐতিহ্যের প্রতি দূরত্ব তৈরি হয়। পরবর্তীকালে তুরস্ক বিভিন্ন রাজনৈতিক শক্তি সেই ভারসাম্য পুনঃস্থাপন করার চেষ্টা করেছে। এরদোয়ান সরকারের সময়ে ধর্মীয় প্রতীক যেমন হিজাবের স্বাধীনতা পুনর্বহাল বা সফিয়া মসজিদ পুনরায় খোলার সিদ্ধান্ত, এসবই এক ধরনের ঐতিহাসিক পুনরাবৃত্তি, যেখানে রাষ্ট্র নিজের অতীত পরিচয়ের সঙ্গে নতুনভাবে সম্পর্ক খুঁজে পেতে চায়। Ayasofya'nın hangi amaçla kullanılacağı konusu Türkiye'nin অতএব উসমানীয় খিলাফতের পতন ও লুজান চুক্তি ইতিহাসের এক মোড় ঘোরানো মুহূর্ত, যা মুসলিম বিশ্বের রাজনৈতিক, সামাজিক এবং মানসিক মানচিত্র বদলে দিয়েছে। এটি একদিকে উপনিবেশবাদ ও আধুনিকতার যুগে প্রবেশের প্রতীক, অন্যদিকে আত্মপরিচয়ের সংকটের সূচনা। খিলাফতের পতনের সঙ্গে মুসলিম সমাজ হারিয়েছে রাজনৈতিক ঐক্যের ঐতিহ্য, কিন্তু অর্জন করেছে আধুনিক জাতিরাষ্ট্রের ধারণা। এই দ্বৈত উত্তরাধিকারী আজকের ইসলামী বিশ্বের বাস্তবতা, যেখানে ইতিহাসের গৌরব, আধুনিকতার প্রয়োজনে এবং ঐক্যের আকাঙ্ক্ষা এক জটিল ভারসাম্যে সহাবস্থান করছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।